আসসালামু আলাইকুম। স্বাগতম আবারও লিটবাস জার্নিতে। আমাদের আগের ভিডিওতে আমরা জন ডানের বিখ্যাত কবিতা দ্য সান রাইজিং এর ফার্স্ট পার্টে কবিতাটি লাইন বাই লাইন এক্সপ্লেইন করেছিলাম। অনেকেই সেটা ভালোবেসেছেন এবং সমর্থন করেছেন। প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে দ্য সান রাইজিং কবিতার সেকেন্ড পার্টে আমরা আরেকটু গভীরে যাব, দেখব এই কবিতার পেছনে লুকানো ব্যাকগ্রাউন্ড, থিম আর বিশেষ পোয়েটিক এলিমেন্টস যা জন ডানকে মেটাফিজিক্যাল কবিতার অন্যতম প্রধান কণ্ঠে পরিণত করেছে। আমি নাইম, শুরু করছি আজকের ভিডিও দ্য সান রাইজিং পার্ট 2। প্রথমে আমরা পোয়েটস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নিব। কবিতাটির রাইটার হচ্ছেন জন ডান, যিনি 1572 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1631 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। পোয়েটিক স্টাইল অর স্কুল, তিনি ছিলেন একজন মেটাফিজিক্যাল পোয়েট। লিটারারি পিরিয়ড, তিনি ছিলেন লেট রেনেসান্স অর্থাৎ আর্লি 17th সেঞ্চুরি, এক্স্যাক্টলি তিনি জ্যাকোবিয়ান এরাতে অবস্থান করেছিলেন। তার কিছু ফেমাস ওয়ার্ক আছে, যেমন দি ফ্লি, The Good Morrow, Death Be Not Proud, A Valediction Forbidding Mourning, etc. Contribution to Literature, সাহিত্যে তার অনেক অবদান ছিল। He changed love poetry by adding intellectual and spiritual depth. তিনি বৌদ্ধিক এবং আধ্যাত্মিক গভীরতা যোগ করে প্রেমের কবিতায় পরিবর্তন এনেছিলেন। নাম্বার 2, inspired many poets. তিনি অনেক কবিকে ইন্সপায়ার করেছিলেন with his bold and unique style, তার সাহসী এবং অন্যান্য শৈলী দিয়ে। He is known for witty logic, bold imagery, and deep philosophical themes, a pioneer of metaphysical concepts and intellectual poetry. তিনি মূলত উইটি লজিক, বোল্ড ইমেজারি অ্যান্ড ডিপ ফিলোসফিক্যাল থিমের জন্য বিখ্যাত ছিলেন এবং তিনি মেটাফিজিক্যাল কনসেপ্টস এবং ইন্টেলেকচুয়াল পোয়েট্রির অগ্রদূত ছিলেন। এরপরে আমরা দেখব পোয়েম টাইপ অ্যান্ড জনরা। পোয়েম টাইপ, this is a love poem because the poem celebrates deep, passionate and romantic love, and the speaker says their love is more powerful than the sun and time itself. পোয়েটিক জনরা, এই কবিতাটি একটা মেটাফিজিক্যাল পোয়েম। এখন মেটাফিজিক্যাল পোয়েম কাকে বলে এটা বুঝতে হবে। ম্যাটা মানে হচ্ছে বিয়ন্ড বা পার্থিবের বাইরে বা অতিরিক্ত, আর ফিজিক্যাল মানে পার্থিব অথবা বস্তুগত অথবা চোখে দেখা জগৎ। তাহলে মেটাফিজিক্যাল বলতে বোঝায় যে পার্থিবের বাইরে, অর্থাৎ শুধু চোখে দেখা জিনিস নয়, তার বাইরে দর্শন, যুক্তি, বুদ্ধি আর গভীর চিন্তা। এই ধরনের কবিতায় কবিরা প্রেম, সময়, মৃত্যু, আত্মা এসবকে শুধু আবেগ দিয়ে না, বরং তর্ক, দর্শন আর চমকপ্রদ উপমা দিয়ে প্রকাশ করেন। তিনি সূর্যের সাথে তর্ক করেছেন, প্রেমকে যুক্তি দিয়ে বিশ্বজগতের কেন্দ্র বানিয়েছেন। ডান এই যুক্তি, দর্শন আর অদ্ভুত উপমা বা কনসেপ্ট ব্যবহার করার কারণেই কবিতাটি মেটাফিজিক্যাল। আবার অন্য অর্থে এটা কিন্তু লিরিক্যাল পোয়েম। এখন লিরিক্যাল পোয়েম কি? লিরিক মানে হচ্ছে গান, আর লিরিক্যাল কবিতা হলো ব্যক্তিগত অনুভূতি আর আবেগ যা সরাসরি গানের মতো করে প্রকাশ পায়। লিরিক্যাল কবিতায় কাহিনী বা প্লট নেই, বরং কবিতার মনের কথা, আনন্দ, দুঃখ, প্রেম বা ব্যক্তিগত অনুভূতি থাকে। ডান এখানে নিজের প্রেমের অনুভূতি সরাসরি প্রকাশ করেছেন, তাই এটি একদিকে মেটাফিজিক্যাল কবিতা, অন্যদিকে এটা লিরিক্যাল। এরপর আমরা দেখব কবিতাটির স্ট্রাকচার অ্যান্ড রাইম স্কিম। দ্য পোয়েম হ্যাজ 3 স্ট্যাঞ্জাস। Each stanza has 10 lines, total 30 lines. Rhyme scheme is A, B, B, A, C, D, C, T, E, E. The meter is iambic pentameter. The rhythm and rhyme make the poem feel romantic and dramatic. কবিতাটি প্রেমকে সময় এবং রাজনীতির বাইরে একটি শক্তি হিসেবে দেখায়। এরপর আমরা দেখব হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল কনটেক্সট। The poem was first published in 1633. কবিতাটি প্রথমত পাবলিশ হয়েছিল 1633 সালে in the collection of songs and sonnets after John Donne's death. জন ডানের মৃত্যুর পর songs and sonnet-এ এই কবিতাটি প্রকাশিত হয়, but the precise date when the poem was written is not known. But exactly কত সালে কবিতাটি লিখেছিলেন এটা জানা যায় না।
ওই সময়টাতে ইংল্যান্ড হ্যাড পলিটিক্যাল পিস বাট রিলিজিয়াস টেনশন। ইংল্যান্ডে রাজনৈতিক শান্তি ছিল, কিন্তু ধর্মীয় উত্তেজনাও তখনকার সময় বিরাজ করছিল। রেনেসান্স আইডিয়াস ইনফ্লুয়েন্স রাইটার্স। ওই সময়টা যেহেতু রেনেসান্স এর যুগ ছিল, তো নবজাগরণের এই ধারণা লেখকদেরকে অবশ্যই অনেক বেশি প্রভাবিত করেছিল। ফোকাস শিফটেড টু পার্সোনাল লাভ অ্যান্ড ইন্টেলেক্ট। ব্যক্তিগত প্রেম অথবা বুদ্ধিমত্তার দিকে মনোযোগ স্থানান্তরিত হয়েছে। দ্য পোয়েম শোস লাভ অ্যাজ এ ফোর্স বিয়ন্ড টাইম অ্যান্ড পলিটিক্স। কবিতাটি প্রেমকে সময় এবং রাজনীতির বাইরে একটা শক্তি হিসেবে দেখায়। পরে আমরা কবিতাটির ইমেজারি এবং কিছু লিটারারি ডিভাইস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব কবিতাটির কিছু ইমেজারি। এখন প্রশ্ন হচ্ছে ইমেজারি কি? ইমেজ মানে হচ্ছে ছবি, আর ইমেজারি মানে হলো কবির এমন শব্দ ব্যবহার যা আমাদের চোখে, কানে, মনে একটা ছবি বা অনুভূতি জাগিয়ে তোলে। বাংলায় একে বলা হয় চিত্রকল্প, যেখানে শব্দ দিয়ে এমন ছবি আঁকা হয় যেটা আমরা চোখে দেখতে পাই বা মনে অনুভব করি। এটি বিভিন্ন রকমের হয়ে থাকে। এই কবিতায় আমরা ভিজুয়াল ইমেজারি এবং থার্মাল বা টাচ ইমেজারি পাবো। ভিজুয়াল ইমেজারি, কবিতার একটি লাইন এরকম ছিল, থ্রো উইন্ডোজ অ্যান্ড থ্রো কার্টেন্স কল অন আস। এখানে আমরা একটা সকালের দৃশ্য কল্পনা করতে পারি, যেখানে সূর্যের আলো জানালা ও পর্দা ভেদ করে ভিতরে ঢুকছে। ভিজুয়াল ইমেজারিটা এমন যে আমরা যখন এই লাইনগুলো পড়ব, তখন আমাদের সামনে, আমাদের মনের বা মস্তিষ্কের মধ্যে ওই চিত্রটা খুব সুন্দর করে ফুটে উঠবে। যেমন এই কবিতায় আরো একটা লাইন ছিল, শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই। প্রেমিক প্রেমিকার ভালোবাসাকে রাজ্য এবং রাজাদের সাথে তুলনা করে একটা রাজকীয় দৃশ্যপট এখানে কবি তৈরি করেছেন। অর্থাৎ এই লাইনগুলো পড়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কে একটা চিত্র, একটা ভিজুয়ালি একটা চিত্র ড্র হয়ে যায়। এরপর থার্মাল টাচ, মানে কবিতার একটা লাইন ছিল, ওয়েদার বোথ দ্য ইন্ডিয়াস অফ স্পাইস অ্যান্ড মাইন। ইন্ডিয়ার গরম, মশলার গন্ধ এবং সোনার উজ্জ্বলতা, এগুলো অনুভব করার মতো চিত্রকল্প তৈরি করে। এরপর আমরা এই কবিতাটির কিছু লিটারেরি ডিভাইস বা অলংকার সম্পর্কে জানব। প্রশ্ন হতে পারে, লিটারেরি ডিভাইস কি? লিটারেরি ডিভাইস হলো কবি বা সাহিত্যিকদের কাব্যিক কৌশল, যেটা তারা শব্দ, ধ্বনি বা বাক্য গঠনের মাধ্যমে ব্যবহার করেন কবিতাকে আরও বেশি আকর্ষণীয়, গভীর আর প্রভাবশালী করার জন্যে। বাংলায় একে বলে অলংকার। যেমন অলংকার শরীরকে সাজায়, ঠিক তেমনি লিটারেরি ডিভাইস কবিতাকে সৌন্দর্য এবং গভীরতা দেয়। লিটারেরি ডিভাইসও অনেক রকমের হয়ে থাকে। যেমন আমরা এই কবিতায় প্রথমেই দেখব অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি মিন্স পোয়েট টক্স টু অ্যান অ্যাবসেন্ট অবজেক্ট। অর্থাৎ যখন কবি এমন কারোর সাথে কথা বলেন যে উপস্থিত নয় বা কোনো উত্তরও দিতে পারবে না, এরকম লাইন বা অবস্থাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। যেমন কবিতার প্রথম লাইনটা এরকম ছিল যে বিজি ওল্ড ফুল আনরুলি সান। অর্থাৎ কবি সরাসরি সূর্যের সাথে কথা বলছেন যেন সে জীবন্ত। এটা কবির রাগ আর প্রেমের গভীরতা প্রকাশ করে। পরে আছে পার্সনিফিকেশন। হোয়াট ইজ পার্সনিফিকেশন? পার্সনিফিকেশন মিন্স গিভিং হিউম্যান ট্রিটস টু নন হিউম্যান থিং। অর্থাৎ যখন অজীব বস্তু বা প্রাকৃতিক জিনিসকে মানুষের মতো গুণ দেওয়া হয়, যেটা মানুষ নয় কিন্তু মানুষের মতো গুণ দেওয়া হয় বা মানুষের মতো করে ভাবা হয়, তখন এটা হচ্ছে পার্সনিফিকেশন। যেমন কবিতায় ছিল, দাই বিম সো রিবার্নড অ্যান্ড স্ট্রং। সূর্যের রশ্মিকে এমনভাবে বলা যেন সে এক বৃদ্ধ ব্যস্ত ব্যক্তি। সূর্যকে জীবন্ত মানুষের মতো কল্পনা করে প্রেমের পথে এখানে বাধা হিসেবে দেখানো হয়েছে। এরপর আমরা দেখব হাইপারবোল। হাইপারবোল মিন্স এক্সট্রিম এক্সাজারেশন। যেমন এখানে আমরা দেখতে পাই, শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই। এই কবিতায় কবি প্রেমিক এবং প্রেমিকাকে গোটা দুনিয়ার প্রতীক বানিয়ে একটা অতিরঞ্জিত ভালোবাসার প্রকাশ তিনি করেছেন। এটাই হচ্ছে হাইপারবোল। এরপরে আছে ম্যাটাফোর। ম্যাটাফোর মিন্স ইনডাইরেক্ট কম্প্যারিজন। অর্থাৎ ম্যাটাফোর হলো এক ধরনের কম্প্যারিজন, যেখানে সরাসরি এক জিনিসকে অন্য জিনিস বলা হয় লাইক বা অ্যাজ ব্যবহার না করে। যেমন আমরা বলতে পারি টাইম ইজ মানি। এখানে সময়কে সরাসরি টাকা বলা হয়েছে, এখানে কিন্তু লাইক অথবা অ্যাজ ব্যবহার করা হয়নি, সরাসরি টাইমকে মানির সাথে তুলনা করা হয়েছে। এতে আমরা দেখতে পাই, I caught a cleaves and clothed them with a wing.
অর্থাৎ এখানে চোখের পলকের সাথে সূর্যকে অদৃশ্য করার একটা ইনডাইরেক্ট কম্প্যারিজন করা হয়েছে। এটা দিয়ে মূলত প্রেমের ক্ষমতার দম্ভ প্রকাশ করে। এরপর আছে কনসিট। কনসিট মিনস আনইউজুয়াল অ্যান্ড এক্সটেন্ডেড কম্প্যারিজন। কনসিট হলো এক ধরনের বিস্ময়কর, দীর্ঘ আর অদ্ভুত তুলনা বা এক্সটেন্ডেড ম্যাটাফোর আমরা এটাকে বলতে পারি, যেখানে দুইটা বিষয়ের মধ্যে অস্বাভাবিক তুলনা করা হয়ে থাকে। যেমন সমস্ত কবিতা জুড়ে কবি যে ভালোবাসা বা লাভের কথা বলছেন এটা হচ্ছে এ ওয়ার্ল্ড হোয়ার লাভার্স আর কিংস অ্যান্ড কান্ট্রিজ, যেখানে প্রেমকে রাজ্য বা রাজা রানীর সাথে তুলনা করে গভীর ও যুক্তিভিত্তিক একটা প্রেম ভাবনা তিনি তৈরি করেছেন। এটাই হচ্ছে মূলত কনসিটস। এরপর আমরা দেখব পোয়েটস টোন, অর্থাৎ কবির টোন কেমন ছিল। নাম্বার 1, অ্যাংরি অ্যান্ড বোজি এট ফার্স্ট। অর্থাৎ কবিতার প্রথমেই আমরা দেখতে পাবো কবি বলছেন বিজি ওল্ড ফুল অ্যান্ড আনরোলি সান, অর্থাৎ সূর্যের প্রতি রাগান্বিত হয়ে কবি এই লাইনটা বলেন। এরপর প্রথম স্ট্যান্জের শেষের দিকে আমরা দেখব কবি বলছেন লাভ অল অ্যালাইক নো সিজনস নোস নর ক্লাইম, ভালোবাসা সব সময় একই রকম, এটা কোনো ঋতু মানে না। অর্থাৎ এখানে কবি একটা কনফিডেন্ট টোন এখানে তিনি ব্যবহার করছেন এবং খুবই প্রাউড ফিল করছেন। এরপরে নাম্বার 3, রোমান্টিক অ্যান্ড প্যাশনেট। যেমন থার্ড স্ট্যান্জার প্রথম দিকে কবি বলছিলেন শি ইজ অল স্টেট অ্যান্ড অল প্রিন্সেস আই, সে হচ্ছে সমস্ত রাজ্য এবং আমি হচ্ছে সমস্ত রাজপুত্র। এর মধ্য দিয়ে কবি মূলত রোমান্টিক একটা টোন বা প্যাশনেট একটা টোন তিনি কবিতার উল্লেখ করেছেন। এরপর আমরা এই কবিতার কিছু সেন্ট্রাল থিমস সম্পর্কে জানব। নাম্বার 1, লাভ। লাভ স্ট্যান্ডস অ্যাবভ অল, অর্থাৎ ভালোবাসা সকলের উপরে দাঁড়িয়ে আছে, বিয়ন্ড টাইম, প্লেস অর সোশ্যাল স্ট্রাকচার, অর্থাৎ সময়, স্থান এবং সামাজিক কাঠামোর বাইরে। নাম্বার 2, টাইম অর রিবিলিয়ন এগেনস্ট টাইম, সময় অথবা সময়ের বিরুদ্ধে বিদ্রোহ। দ্য স্পিকার মক্স অ্যান্ড রেসিস্ট দ্য অথরিটি অফ টাইম সিম্বলাইজড বাই দ্য সান, অর্থাৎ বক্তা সময়ের কর্তৃত্বকে উপহাস করে এবং প্রতিরোধ করে, এখানে এটা সূর্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। নাম্বার 3, পাওয়ার অফ লাভ, ভালোবাসার শক্তি। লাভ ইজ সো পাওয়ারফুল ইট বিকাম দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। ওকে, নাম্বার 4 এ আছে সুপারিয়রিটি অথবা সেলফ ইম্পর্টেন্স। দ্য স্পিকার সিজ দেয়ার লাভ অ্যাজ মোর মিনিংফুল দ্যান এনিথিং এলস ইভেন দ্য সান, অর্থাৎ বক্তা তাদের ভালোবাসাকে অন্য যে কোনো কিছু চেয়েই বেশি অর্থবহ বলে মনে করেন, এমনকি সূর্যের চেয়েও বেশি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফ্রিডম। ট্রু লাভার্স আর ফ্রি, অর্থাৎ প্রকৃত প্রেমিকরা সবসময় স্বাধীন। দে ডোন্ট ফলো এক্সটার্নাল রুলস অর দ্য টিকিং অফ দ্য ক্লক, অর্থাৎ তারা বাহ্যিক নিয়ম বা ঘড়ির কাঁটার টিকটিক অনুসরণ করে না। এরপর আমরা দেখব লেসন্স ফ্রম দ্য পোয়েম। এই কবিতাটি থেকে আমরা কি কি শিক্ষা পাই সেই ব্যাপারগুলো এখানে তুলে ধরা হয়েছে। নাম্বার 1, loves goes beyond time and space. Number 2, true loves creates its own universe. Number 3, external force like the sun cannot control real emotions. Number 4, when love is genuine, nothing else matters. And the last one, number 5, love gives a sense of freedom and power. তো আজ আমরা দ্য সানরাইজিং কবিতার বিভিন্ন এলিমেন্টস নিয়ে জানলাম। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও সম্পর্কে কমেন্টে মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরের কোনো গল্প অথবা কবিতায়। টিল দেন, কিপ রিডিং অ্যান্ড স্টে পোয়েটিক। টাটা।